এমপিদের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুল যায় পইচ্চা, এমপিরা হয় লুইচ্চা। উক্ত কথায় কিছুটা দূরত্বে দণ্ডায়মান পুরুষটির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। কথাটির প্রভাবে মানুষটির রণমূর্তি ধারণ করার কথা, কিন্তু মানুষটি সম্পূর্ণ শীতল চোখে চেয়ে আছে। নিজের চরিত্র নিয়ে এমন কটু কথা শুনেও একটা মানুষ কিভাবে এতটা নির্লিপ্ত থাকতে পারে তা ধারণা ছিল না আনায়া নামক রমণীর। সামনের মানুষটিকে রাগাতে না পেরে নিজেই কিছুটা ভড়কে গেল। মুহূর্তের ব্যবধানে পুরুষটিকে নিজের অনেকটা কাছে অনুভব করল। কানের কাছে ফিসফিস স্বরে বলল, শুরু করব নাকি? আনেহা কিছু না বুঝেই জিজ্ঞেস করল। কি? আনেয়ার বোকামতে পুরুষটি দুষ্টু হাসল। দুষ্টু স্বরে বলল, এই যে উল্টাপাল্টা। কথাটা বলেই আনেয়ার কানের লতিতে ওষ্ঠচোরা ছুঁইয়ে দিল। আচমকা এমন স্পর্শে আনেয়া কেঁপে উঠল। ছিটকে সরে আসলো পুরুষটির কাছ থেকে। সামনে দণ্ডায়মান পুরুষটির ঠোঁটের কোণে বাঁকা হাসি। আনেয়া পূর্ণ দৃষ্টিতে পুরুষটির পানে চাইল। তার সামনে দণ্ডায়মান বর্তমান সময়ের এমপি আশিয়ান শিকদার অর্ণব দাঁড়িয়ে আছে। মুখে লেগে আছে নজর করা সুন্দর হাসি। নিঃসন্দেহে সে একজন সুঠামদেহী সুদর্শন পুরুষ। তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে, কিন্তু পুরুষটির নজর করা সৌন্দর্য ঘায়েল করতে পারল না আনায়া নামক রমণীকে। সে বর্তমানে রণমূর্তি ধারণ করেছে। আনায়া রণমূর্তি ধারণ করে এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনার লজ্জা লাগলো না একটা অপরিচিত মেয়েকে স্পর্শ করতে? লজ্জা মেয়েদের ভূষণ, ছেলেদের না। আর তুমি আমার ভবিষ্যৎ বউ, তোমার কাছে লজ্জা পাওয়ার কিছু নাই। আনায়া রাগী স্বরে বলল, আমি জীবনেও আপনার মতো লুচু লোককে বিয়ে করব না। আমি বাবাকে না করে দিব। অর্ণব দুপা এগিয়ে আনায়ার চোখে চোখ রেখে বলল, বিয়ে তোমার আমাকেই করতে হবে মেয়ে, আমার কাছ থেকে তোমার নিস্তার নাই। আনায়া রেগে কিছু বলবে তার পূর্বে দরজার ওপাশ থেকে ভেসে এলো, আপু, নিচে তোমাদের ডাকছে। আর কত কথা বলবে? এখনই প্রেম আলাপ শুরু করে দিলা নাকি? হুম। আনায়ার রাগে যেন ঘি পড়ল। ইচ্ছে করছে দরজার ওপাশে থাকা মিহি আর অর্ণবকে একসঙ্গে পচা পানিতে চুবাতে। আনায়া গিয়ে দরজা খুলে রাগী দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মিহি ক্যাবলা মার্কা হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়ল। আনায়া অর্ণবের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিচে চলে গেল। অর্ণব আনায়ার পিছু পিছু নিচে গেল। দুপক্ষের মাঝে কথা হলো বেশ কিছুক্ষণ। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো আনায়ার বাবা সবার সাথে আলোচনা করে পরে তাদের মতামত জানাবেন। অর্ণবের পরিবার হাসি মুখে তাদের থেকে বিদায় নিল। অর্ণব যাওয়ার আগে আনায়া কি মনে করে একবার তাকালো অর্ণবের দিকে। অর্ণব চোখ টিপ দিল আনায়াকে। বিষয়টা কেউ না দেখলেও নজর এড়ালো না মিহি আর নীলিমার। দুজনেই দুজনের দিকে তাকালো। অতপর আনায়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। আনায়া রাগ করে উপরে চলে এলো। শেহরিশ আনায়া ব্যবসায়ী আশরাফ খান এবং আশালতা বেগমের একমাত্র কন্যা। আনায়ার বড় দুজন ভাই রয়েছে। আনায়ার বড় ভাই আব্দুল্লাহ খান আয়ান, আয়ানের স্ত্রী নীলিমা আর তাদের 4 বছরের কন্যা নাদিরা। ছোট ভাই আদ্রিয়ান খান আবির। আনায়াদের যৌথ পরিবার। আশরাফ সাহেবরা 2 ভাই, তার ছোট ভাই আকরাম খান, আকরাম খানের স্ত্রী মালিহা বেগম, তাদের 2 ছেলে মেয়ে মাহির এবং মিহি। মাহির অনার্স 2য় বর্ষে এবং মিহি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আশরাফ সাহেব, আকরাম সাহেব, আয়ান এবং আবির সবাই মিলে ব্যবসা দেখাশোনা করে। আশিয়ান শিকদার অর্ণব, ইমতিয়াজ শিকদার এবং মেহনাজ বেগমের একমাত্র ছেলে। অর্ণবের একটা ছোট বোন আহনা। ইমতিয়াজ শিকদাররা 3 ভাই বোন। ছোট ভাই ইলিয়াস শিকদার, তার স্ত্রী জেসমিন বেগম, তাদের 2 ছেলে 1 মেয়ে জারিফ, জিহাদ, জিয়া। ইমতিয়াজ সাহেবের একমাত্র বোন রেহানা বেগম, তার একমাত্র মেয়ে লাবণ্য। অর্ণবের দাদা ইশতিয়াক শিকদার ছিলেন একজন তুখোড় রাজনীতিবিদ। সেই সূত্রে তার বাবাও রাজনীতিতে জড়িয়েছিলেন, কিন্তু অর্ণবের চাচা রাজনীতিতে না জড়িয়ে নিজের শখের পেশায় ডাক্তারি বেছে নিয়েছেন। অর্ণবের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দাদা আর বাবার মতো রাজনীতি করবে, তাই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়েছে। এবার এমপি নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে। বিছানায় বসতেই কিছুক্ষণ পূর্বের ঘটনা মনে পড়ল। আনায়া দুপুরে খেয়ে শুয়েছিল। হঠাৎ নীলিমা হাতে কিছু শাড়ি নিয়ে ঘরে এলো। কিছু বুঝে ওঠার পূর্বে নীলিমা হাতে একটা নীল শাড়ি ধরিয়ে দিয়ে বলল, শাড়িটা পরে আয়।
আনেয়া অবাক হলো। হঠাৎ শাড়ি পরার কথা শুনে ভ্রু কুঁচকে বলল। হঠাৎ শাড়ি কেন পরবো? নীলিমা ঝাড়ি দিয়ে বলল। বেশি কথা না বলে শাড়ি পরে আয়। আনেয়া কথা না বাড়িয়ে সুন্দর করে শাড়ি পরে এলো। নীলিমা ওর মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে দিল। অতঃপর ওকে নিয়ে নিচে ড্রয়িং রুমে নিয়ে আনায়ার বাবা আশরাফ সাহেবের পাশে বসিয়ে দিলেন। এতক্ষণ আনেয়া বুঝতে পারল শাড়ি পরার রহস্য। ভেতরে ভেতরে রাগ করলেও তা প্রকাশ করল না। ভদ্র মেয়ের মতো তাদের সালাম দিয়ে মাথা নিচু করে বসে রইল। অর্ণবের মা মেহনাজ বেগম আনায়াকে নিয়ে তার পাশে বসালেন। অনেক প্রশ্ন করল সে আনায়াকে। আনায়া হাসি মুখে সবগুলো প্রশ্নের উত্তর দিল। মেহনাজ বেগম হেসে আশরাফ সাহেবের উদ্দেশ্যে বলল। ভাই সাহেব, আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমি আমার আরেকটা মেয়ে বানিয়ে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। আপনি কি বলেন? আশরাফ সাহেব হাসলেন, হেসে বললেন। আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার অমত নেই। মাঝ থেকে আবির বলে উঠল। বাবা, আমার মনে হয় ওদের দুজনকে আলাদা আলাদা কথা বলতে দেওয়া দরকার, যেহেতু ওদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আশরাফ সাহেব সম্মতি জানালেন। নীলিমা আনায়াকে নিয়ে তার ঘরে এলো। পিছু পিছু অর্ণব এলো। নীলিমা তাদের দুজনকে রেখে চলে গেল। এর পরের ঘটনা তো আপনাদের জানা। আনায়া বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুলল। আলমারি একটি গোপন ড্রয়ার খুলে তার ভেতর থেকে একটা চিঠি বের করল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা। মায়াবতী, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি। ডুবেছি তোমার ঝিল আখিদয়। তোমার আখিদয় তির্যক চাহনি আমায় ঘুমোতে দেয় না। চোখ বুঝলে তোমার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। চিঠিটা পড়ে আনায়ার মুখের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল মানুষটার কথা। মুহূর্তের ব্যবধানে হাসি মাখা মুখে একরাশ ঘৃণা লক্ষ্য করা গেল। আনায়া চিঠিটা আগের জায়গায় রেখে আলমারি বন্ধ করে দিল। রাতের আধার কাটিয়ে ধরনী এখন সেজেছে নতুন রঙে। শুক্রবার দিনটা সবাই বাসায় থাকে। আনায়া গভীর ঘুমে মগ্ন। পাশ থেকে ফোনটা বিকট শব্দে বেজে উঠল। আনায়া হাতড়ে ফোনটা নিয়ে নিভু নিভু দৃষ্টিতে স্ক্রিনে চাইল। বেস্ট ফ্রেন্ড নামটা জলজল করছে। আনায়া ফোন রিসিভ করে কানে ঠেকাল। এখনো ঘুমাচ্ছিস? আনায়া ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দিল। বল, কি বলবি? আজকে বিকালে আমাদের সব স্কুল ফ্রেন্ডদের নিয়ে একটা মিট আপ রাখা হয়েছে। অনেকদিন সবার সাথে দেখা হয় না, তাই ভাবলাম সবাই মিলে দেখা করা যাক। তুইও যেহেতু দেশে ফিরেছিস। ঠিক আছে, আমি চলে আসবো। তুই আমার লোকেশনটা মেসেজ করে দিস। আনায়া উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। নিচে নামতেই ওর চক্ষু চড়ক গাছ। ড্রয়িং রুমের সোফায় অর্ণব বসে আছে। আনায়া অর্ণবকে এই সময় ওদের বাসায় দেখে কিছুটা অবাক হলো। ড্রয়িং রুমে কেউ নেই। আনায়া এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনি এই সময় আমাদের বাসায়? অর্ণব ফোনে মগ্ন ছিল। আকস্মাৎ ওর রমণীর মিষ্টি সুর শুনে সেদিকে চাইল। আসতে মানা আছে নাকি? মানা নেই, কিন্তু অর্ণব ফোনটা পকেটে গুজল। দুহাত পকেটে গুজে আনায়ার দিকে তাকালো। সামনের দিকে আগাতে আগাতে পূর্ণ দৃষ্টিতে তাকালো আনায়ার পানে। পর্যবেক্ষণ শেষে ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। আনায়া অর্ণবকে নিচের দিকে আগাতে দেখে পিছাতে লাগলো। পেছনে যেতে যেতে এক পর্যায়ে সিঁড়ির হাতলের সাথে ওর পিঠ থেকে গেল। পেছনে যাওয়ার জায়গা নেই। অর্ণব আনায়ার খুব কাছে এসে থামল। দুজনের মাঝে 2 ইঞ্চির মতো ফাঁকা। অর্ণব নেশালো চোখে ওর পানে চেয়ে বলল। তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার চোখ ধাঁধানো এই সৌন্দর্যে আমার নেশা ধরে যায়। আনায়া নিজের দিকে দৃষ্টিপাত করল। ওর পরনে ফিটিং একটা টি শার্ট আর ট্রাউজার। আনায়া জিভ কাটল। নিচে নামার আগে গায়ে ওড়না জড়াতে ভুলে গিয়েছে। ও কি ভেবেছিল নাকি এই অসভ্য লোকটা এই সময় এখানে থাকবে? দুহাত সামনে ক্রস করে রেখে নিজেকে ঢাকার চেষ্টা করল। অর্ণব ওর কাণ্ডে হেসে দিল। একটু ঝুঁকে ফিসফিস করে বলল। যা দেখার তা তো দেখে ফেলছি, এখন ঢেকে কি লাভ? আনায়া লজ্জায় মরি মরি অবস্থা। মনে মনে ইচ্ছে মতো অর্ণবকে বলছে। এই অসভ্য লোকটা আসার আর সময় পেল না। সাথে নিজেও কয়েকটা গালি দিল নিজের বোকামোর জন্য। মনে মনে আমাকে আর কত বকবে? আনায়া ভাবনা ছেড়ে অর্ণবের দিকে চাইল। ধরা পড়ে যাওয়ার পরও বুঝতে দিতে চাইল না। আপনাকে বকতে যাব কেন? আমার আর কাজ নেই বুঝি? অতঃপর অর্ণবকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলল। দূরত্ব বজায় রেখে চলুন।
তুমি আমার ভবিষ্যৎ বউ, তোমার সাথে দূরত্ব রাখলেই কি আর না রাখলেই কি। আপনার মতো অসভ্য লোককে আমি এই সেহরিশ আনায়া কোনোদিনও বিয়ে করব না। সেটা তো দেখাই যাবে। আপনি জেগে জেগে স্বপ্ন দেখেন, আর আমি আপনার সামনে অন্য কারো বউ হয়ে চলে যাব। বউ তুমি একমাত্র আশিয়ান শিকদার অর্ণবের হবে, কথাটা মাথায় গেঁথে নাও মেয়ে। আনিয়া কথা না বাড়িয়ে কিচেনের দিকে যেতে নিল। পেছন থেকে অর্ণব ডেকে উঠল। আগে ওড়না গায়ে জড়িয়ে এসো, বলা তো যায় না আমার মতো একটা ইনোসেন্ট ছেলে কখন কিভাবে দুর্বল হয়ে যায়। আনিয়া বিড়বিড় করে বলল। অসভ্য। রুমে যেয়ে গায়ে সুন্দর মতো ওড়না জড়িয়ে নেমে টেবিলে খেতে বসলো। কিছুক্ষণের মাঝে পরিপাটি হয়ে নিচে নামলো আবির। অর্ণবের উদ্দেশ্যে বলল। চল দোস্ত। শালা, এতক্ষণ লাগে তো রেডি হতে? মেয়েদেরও তো এর চেয়ে কম সময় হয়ে যায়। আমার বোন এখনো তোর সাথে বিয়ে দেয়নি, এখনই শালা বলছিস? আর বোন বিয়ে দিলেও আনু আমার ছোট, তাই আমি কোনোভাবেই তোর শালা হব না, কিন্তু তুই চাইলে তুই আমার শালা হতে পারিস। অর্ণব আবিরের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলল। অসভ্য, এই তুই উল্টাপাল্টা নজর দিস। আমার সাথে তোর বোনের বিয়েটা দে, দেখবি 1 বছরের মাথায় তোর বাচ্চা বোনের কোলে কিউট একটা বাচ্চা। আনিয়া এদের দুজনের কথা কিছুই বুঝতে পারছে না। এরা কি পূর্ব পরিচিত? কথা শুনে মনে হচ্ছে খুব ভালো বন্ধু। ভাই, তুমি কি এই অসভ্য এমপিকে চেনো? আনায়ার কথায় আবির ফিক করে হেসে দিল। অর্ণব রাগে চোখে আনায়ার দিকে তাকালো। এই অসভ্য এমপি হলো আমার বেস্ট ফ্রেন্ড। অর্ণব রাগে কণ্ঠে বলল। তুই আমাকে অসভ্য বলছিস কেন? তোর বোন ভালোবেসে আমাকে অসভ্য বলতেই পারে, তুই কেন বলবি? বলে আনায়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আনায়া অর্ণবের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে খাওয়া মনোযোগ দিল। এর আগে তো কখনো আমাদের বাসায় দেখিনি। তুই বাসায় থাকলে তো দেখবি। ওর সাথে আমার স্কুল লাইফে পরিচয়, প্রথমে বন্ধু, তারপর বেস্ট ফ্রেন্ড। কলেজ লাইফ শেষে ও বিদেশে চলে যায় পড়াশোনা করতে। ও যখন দেশে ফিরে তার আগে তুই চলে গেলি কানাডা, দেখা হবে কি করে? অর্ণব দুষ্টু হেসে বলল। আমায় আরো আগে দেখতে পাওনি বলে আফসোস হচ্ছে। সমস্যা নেই, একবার আমাদের বিয়েটা হয়ে যাক, সারাদিন আমাকে তোমার চোখের সামনে দেখতে পারবে, যত ইচ্ছে তত। সহ্য। মুখে তুমি যাই বলো, মনে মনে যা আফসোস করছো সেটা কিন্তু আমি জানি। আনিয়া রেগে আবিরকে বলল। এ ভাইয়া, তুই তোর অসভ্য বন্ধুকে নিয়ে আমার সামনে থেকে যাবি নাকি আমি আমি এর মাথাটা একদম ফাটিয়ে দেব। অর্ণব কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে বলো? আনিয়া চিল্লিয়ে বলল। এ আপনি যাবেন নাকি আমি আসবো? থাক, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমাকে বললেই হয় তুমি আমার কাছে আসতে চাচ্ছ, আমি নিজ দায়িত্বে তোমার কাছে চলে আসবো। আনিয়ার রাগে ফেটে পড়ছে, ইচ্ছে করছে লোকটার মাথা ফাটিয়ে দিতে। আবির আশালতা বেগমকে ডেকে বলল। মা, আমরা যাচ্ছি। আশালতা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন। অর্ণব বাবা, তুমি দুপুরে না খেয়েই চলে যাচ্ছ? অর্ণব হেসে আনায়াকে শুনিয়ে শুনিয়ে বলল। শাশুড়ি মা, তোমার মেয়েকে আমার সাথে বিয়েটা দাও, দেখবে আমি সারা দিন তোমাদের বাড়িতে বসে থাকবো জামাই আদর পাওয়ার জন্য। আশালতা বেগম মায়ের দিকে চাইলেন। মেয়েকে রাগে চোখে তাকিয়ে থাকতে দেখে বেশি কিছু বললেন না। অর্ণব আর আবির বিদায় নিয়ে চলে গেল। আনায়া বিকেলে রেডি হচ্ছে। রেডি হওয়া শেষে মাকে বলে বেরিয়ে পড়ল অর্ষার দেওয়া অ্যাড্রেসের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে দেখলেও একটা রেস্টুরেন্টটার নিরিবিলি পরিবেশে, যা আনায়ার অনেক বেশি পছন্দ। আনায়া ভেতরে ঢুকে দেখল ওর ফ্রেন্ডরা কেউই এখনো আসেনি। রেস্টুরেন্টের এক পাশে খোলা জায়গা আছে। আনায়া ভাবল সেখানে যেয়ে দাঁড়াবে। যেই ভাবা সেই কাজ। আনায়া যখন নিজেতে মত্ত, তখন নীরবে কেউ ওর পাশে এসে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আনায়া পাশ ফিরে তাকিয়ে বলল। আপনি আপনি এখানে? তোমাকে অনেক মিস করছিলাম, তাই চলে এলাম। তুমি এখানে কি করছো? আনায়ের মাথায় দুষ্টবুদ্ধি হানা দিল ও ইশারায় অর্ণবকে কাছে আসতে বলল। অর্ণব কাছে আসতেই মিষ্টি হেসে বলল। প্রেমিকের জন্য অপেক্ষা করছি। শোনো মেয়ে, তোমার জীবনে প্রেমিক বলো আর ভালোবাসাই বলো, সব শুধু একজনে হবে, অ্যান্ড সেটা আশিয়ান শিকদার অর্ণব। হঠাৎ আনমনা হয়ে গেল আনায়া। স্মৃতির পাতায় ভেসে উঠল কিছু স্মৃতি। প্রেমিক আদৌ কি অর্ণব সাহেব তার একমাত্র প্রেমিক হতে পারবে, নাকি তার আগেও কারো বিচরণ ছিল আনায়ার হৃদয়ে? আনায়া অর্ণবের দিকে চাইল।
লোকটা ওর দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। আনেয়া ভেবে পায় না লোকটার এভাবে চেয়ে থাকার কারণ। আনেয়া এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, যদি আপনার আগে কেউ প্রেমিক হয়ে থাকে তখন? অর্ণব মুখটা আনেয়ার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলল, আমি জানি তোমার একজন প্রেমিক ছিল, কিন্তু সে তোমার প্রেমিক হয়েও প্রেমিক না, ভুল মানুষ। আনেয়া অর্ণবের কথায় থতমত খেয়ে গেল। অর্ণব কিভাবে জানলো ওর প্রেমিক ছিল? তার সম্পর্কে ও আর অর্ষা ছাড়া আর কেউ জানার কথা না। তাহলে অর্ণব কি আন্দাজে বলছে? হয়তো হতেও পারে। আপনি কিভাবে জানলেন সে ভুল মানুষ? তুমি নিজে একদিন জানতে পারবে। আনেয়া আর মাথা ঘামালো না। দুজনের মাঝে নীরবতা। নীরবে কেটে গেল কিছু মুহূর্ত। আনেয়ার জন্য সময়টা অপেক্ষার হলেও অর্ণবের জন্য সময়টা প্রিয় মানুষের পাশে থাকার, প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে অনুভব করার। সামনের দিকে তাকিয়ে থেকে আনেয়া প্রশ্ন করল, আপনি আদৌ এমপি তো নাকি ভুয়া এমপি? অর্ণব আনেয়ার প্রশ্নে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। শেষমেশ মেয়েটা ওকে ভুয়া এমপি বলল? মেয়েটা কি জানে যে ও বিপুল ভোট প্রতিপক্ষকে হারিয়ে জয়ী হয়েছে? না, জানে না বোধহয়। জানলে এভাবে বলতো না। এরকম মনে হওয়ার কারণ? এই যে সারাদিন আমার পিছু পিছু ঘুরছেন, এমপিদের তো অনেক কাজ থাকে। আপনি সত্যিকারের এমপি হলে নিশ্চয়ই আমার পিছু পিছু ঘুরতেন না। তোমার ধারণা ভুল মেয়ে। আমি একজন সংসদ সদস্য, কিন্তু তাই বলে কি আমি তোমার পিছনে ঘুরতে পারবো না? দেখতে দেখতে বয়স 30-এর কোঠায় পৌঁছালো। এখন তোমার পিছু না ঘুরলে দেখা যাবে দাদা হওয়ার বয়সে আমাকে বাবা হতে হবে। আনায়া বিড়বিড় করে বলল। অসভ্য। এর মাঝে আনায়ার নজর গেল রেস্টুরেন্টের গেটের দিকে। ওর ফ্রেন্ডসরা গেট দিয়ে ঢুকছে। আনায়া ওদের দেখে খুশি হলো। যাক, অবশেষে ওরা এলো। আপনি থাকেন, আমার ফ্রেন্ডরা চলে এসেছে। অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করল। আনায়া একবার পিছু ফিরলে দেখতে পেত একজোড়া আঁখি ওর পানে কতটা মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। আনায়া বন্ধুদের সাথে অনেকটা সময় কাটালো। এতদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওর মনটা হালকা হয়ে গেল। বন্ধুদের মাঝে অনেকের বিয়ে হয়ে গেছে, একজনের তো বেবিও আছে। বন্ধুদের মাঝে আনায়াই অবিবাহিত, বাকি সবাই বিয়ে হয়ে গেছে। অর্ষার আগত হয়েছে বিয়ে কিছুদিন পর। অর্ষার এক কথা যে তার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া বিয়ে করবে না। মেয়েটা আনায়াকে বড্ড ভালোবাসে। আড্ডা চলাকালীন সবাই আনায়াকে একসাথে হামলা করলো। আনায়া ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল। অর্ষা অবাক চোখে তাকালো আনায়ার পারে। তার চোখে প্রশ্ন, সত্যি কি আনায়া বিয়ে করবে? তাও খুব তাড়াতাড়ি? আনায়া ওকে আশ্বস্ত করলো ও অর্ষাকে বলল। অর্ষা সবার সামনে আর কিছু জিজ্ঞেস করল না। ডিনারের সময় সবাই যার যার মতো খাচ্ছে। টেবিলে পিনপথর নীরবতা। আনায়া বাবার পাশে বসেছে। আশরাফ সাহেব মেয়েকে বড্ড ভালোবাসেন। ছেলেদের ভালোবাসেন না তেমনটা নয়, কিন্তু মেয়ে পাশে বসে না খেলে তার কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাই আনায়া সব সময় বাবার পাশেই বসে। হঠাৎ আশরাফ সাহেবের কণ্ঠ শোনা গেল। আয়ানা মা, কি ভাবলে? কোন বিষয়ে? অর্ণবের সাথে তোমায় বিয়ের ব্যাপারে। ভাবার জন্য আমার কিছু সময় চাই। আশরাফ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি যতটা সময় নিতে চাও নিতে পারো। বাবা হিসেবে আমি বলবো অর্ণব খুবই ভালো ছেলে, বাকিটা তোমার ইচ্ছে। আমি কখনো কোনো বিষয়ে তোমাদের জোর করিনি আর করতেও চাই না। আমি চাই তোমরা হাসি খুশি থাকো। আনায়ার মনটা খুশিতে ভরে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় এরকম একটা সাপোর্টিভ পরিবার পেয়ে। আনায়া, মাহির, মিহি আর নীলিমা ড্রয়িং রুমে বসে আড্ডা দিয়েছে। মিহি অর্ণবের ফেসবুক প্রোফাইলে ঢুকে একটা ফটো বের করে আনায়ার সামনে ধরে বলল, আপু, তুমিও না সত্যি বোকা। না হলে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে না করে তাকে ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রাখো। দেখো কি সুন্দর চোখ, জিম করা বডি, চোখে চশমা, ঠোঁটে মুচকি হাসি। হাই হাসি মার কি আমি। আনায়া রাগি চোখে মিহির দিকে তাকালো, ধমকে উঠে বলল, আমাকে তোর বোকা মনে হয়? থাপড়ে একদম গাল লাল করে দেবো ফাজিল। আর তোর যদি লোকটাকে এতই ভালো লাগে তাহলে বল, কাকাইকে বলে তোর সাথে বিয়ের ব্যবস্থা করি। আস্তাগফিরুল্লাহ, কি বলো এসব? তাকে তো আমার জিজু হিসেবে ভালো লাগে, আর সে আমাকে না তোমাকে পছন্দ করে। তাই তো সেদিন যাওয়ার আগে তোমার উদ্দেশ্যে চোখ টিপ মেরেছিল।
কথাটা বলেই মিহি আর নীলিমা হেসে উঠল। আনে আর এদের হাসি দেখে গা জ্বলে যাচ্ছে, তাই উঠে নিজের রুমের দিকে হাঁটা দিল। নীলিমা পিছু ডেকে বলল, আরে ননদিনী যে, চলে যাচ্ছ যে? মিহি পাশ থেকে টিটকিরি মেরে বলল, ভাবি হাপু লজ্জা পেয়েছে, দেখো না ওর গাল দুটো লাল হয়ে গেছে। আনেয়া হাঁটা থামিয়ে পিছু ফিরে আরেকবার ওদের দিকে রাগি লুকে তাকালো। অতপর ধূপধাপ শব্দ করে নিজের ঘরে চলে এলো। আনেয়া যেতে নীলিমা আর মিহি শব্দ করে হেসে দিল। আনেয়া ঘরে এসে দরজা লাগিয়ে দিল। আলমারির কাছে যেয়ে গুপ্ত জায়গা থেকে একটা চিঠি বের করলো। প্রিয় মায়াবতী, তোমার ওই ঝিল চোখের মায়ায় আমি ডুবতে চাই বারংবার। তোমার ওই মায়াবী চোখ জোড়া আমার বুকে উত্তাল সমুদ্রের ন্যায় ঢেউ সৃষ্টি করে। তোমার ওই তীক্ষ্ণ চাহনি আমার বুকে ফোরফোর করে ফেলে। এক অদ্ভুত নেশা জাগে মনে। তোমার নেশা, তুমি কি আমার চিরস্থায়ী নেশা হবে? আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম মায়াবতী। ইতি, তোমার গোপন প্রেমিক। আনেয়া চিঠিটা আবার আগের জায়গায় রেখে দিল। চিঠিগুলো পড়লে তার মনে শান্তি লাগে। ও বারবার প্রেমে পড়ে যায় চিঠির, কিন্তু যখনই তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে তখন মনে ঘৃণা জাগে। তিক্ত স্মৃতি ভেসে ওঠে মনের কোণে। ও এই জীবনে মানুষটার মুখোমুখি হতে চায় না। ক্লান্ত বিকেলে আকাশে অল্প পরিসরে মেঘের আনাগোনা, বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসে, যেমনটা বৃষ্টি আসার আগে পরিবেশে পাওয়া যায়। আনেয়া তার ব্যালকনিতে বসে চোখ বুজে বাতাসের সাথে আসা ঘ্রাণটা অনুভব করছে। পরিবেশটা অনুভব করার মতোই। আনেয়া ওদের আগ্রহের সাথে বসে আছে কখন বৃষ্টি আসবে আর সে তা গায়ে মাখবে। আনেয়ার চোখ বুজে থাকার মাঝে ঝিরিঝিরি শব্দে বৃষ্টি পড়া শুরু করলো। জানালার গ্রিলের মধ্যে দিয়ে হাত বাহিরে বের করলো আনেয়া। হাতের উপর পড়া বৃষ্টির পানিগুলো মুখে ছিটাচ্ছে। হঠাৎ কিছু মনে পড়তেই আনেয়া দৌড়ে ঘরে এলো। চুড়ির বক্স থেকে দুটো হাত ভর্তি রেশমি চুড়ি পরে আবার ব্যালকনিতে গেল। হাত বাড়িয়ে দিল বৃষ্টিকে ছোঁয়ার প্রয়াসে। বৃষ্টির ঝিরিঝিরি শব্দের সাথে চুরির রিনিঝিনি শব্দটা যেন মাদকতার সৃষ্টি করছে। আনেয়া বৃষ্টির সাথে তাল মিলিয়ে হাত নাড়াচ্ছে আর খিলখিল করে হাসে। মনে হচ্ছে ও আবার ওর কিশোরী বয়সে ফিরে যাচ্ছে। কিশোরী বয়সে বৃষ্টি হলেই ছুটে চলে যেত ছাদে। যতক্ষণ বৃষ্টি হতো ততক্ষণ ভিজত, মাঝে মাঝে জ্বরও চলে আসতো। তবুও ওকে কেউ বৃষ্টিতে ভেজা থেকে আটকাতে পারত না। আনেয়ার বাড়ির সামনে গাড়ির ভেতর থেকে এক যুবক মুগ্ধ নয়নে চেয়ে দেখছে আনেয়া নামক রমণীর বৃষ্টি বিলাস। বৃষ্টির মাঝে রমণীর চুরির রেঞ্ঝিন শব্দ তাকে এক ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই রমণী যদি ভুলেও জানতে পারত তার চুরির রিলিঝিলি শব্দ কারো মনে জড়ো হাওয়ার সৃষ্টি করে, তাহলে হয়তো কখনোই এরূপ কাজ করতো না। যুবকটির এখন বৃষ্টির প্রতি অনেক হিংসে কাজ করছে। এই যে বৃষ্টি নীরবে তার প্রেয়সীকে ছুঁয়ে দিয়েছে, সেটা তার একটুও সহ্য হচ্ছে না। তার প্রেয়সীকে কেন অন্য কেউ ছুঁয়ে দেবে? অন্য কারো আগমনে প্রেয়সীর ঠোঁটের ভাঁজে কেন হাসি ফুটে উঠবে? এইসব ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল, স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে মিটিংয়ে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জরুরি মিটিং থাকায় এই বৃষ্টির মাঝেই অর্ণব বেরিয়েছে। আনায়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কি মনে করে যেন তাকিয়েছিল। এই তাকানোই যেন ওর জন্য সর্বনাশ ডেকে নিয়ে এলো। ড্রাইভিং সিটে বসা তাপসকে দ্রুত গাড়ি থামাতে বলল। অতঃপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টি বিলাসী প্রেয়সীর পানে। প্রেয়সীর নেশায় ডুবে ভুলেই বসেছিল সব কিছু। তার প্রিয় তাপসের ডাকে হুঁশ ফেল। হাত ঘড়িতে সময় দেখে নিল। এখন যাওয়া দরকার, না হলে সত্যি দেরি হয়ে যাবে। গাড়ি স্টার্ট না দিয়ে বসে আছো কেন? আমার দিকে এভাবে ব্যাক কলের মতো হাঁ করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাপস অর্ণবের এরূপ আচরণে পুরো ব্যাককেল হয়ে গেল। একটু আগেই অর্ণবী তো তাকে গাড়ি থামাতে বলল, আর এখন তাকে বকছে। তার স্যার তার সাথে এরূপটা করতে পারল। মনে এক আকাশ দুঃখ নিয়ে তাপস গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি শেষে আনেয়া ঘরে প্রবেশ করল। গায়ের জামা বৃষ্টির ঝাপটায় ভিজে গেছে, দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। আনেয়া জামার তাক থেকে একটা জামা টান দিতেই তার ভেতর থেকে একটা কাগজ পড়ল। আনেয়া কাগজটি তুলে হাতে নিল। তার কাপড়ের ভাঁজে কাগজ কোথা থেকে আসবে কৌতূহল হচ্ছে মনে। কৌতূহলে বসে কাগজটা খুলল। প্রিয় মায়াবতী, বৃষ্টির টিপ টিপ ফোঁটা যখন ধরণীতে ঝরে পড়বে তখন তুমি গায়ে আটপুরে ভাবে লাল শাড়ি চড়িও, চোখে গাঢ় কাজল,
হাতে রেশমি চুড়ি, বেলি ফুল দিয়ে খোপা বেঁধো চুলে, সাথে থাকবে নুপুরের রঞ্জন শব্দ। আমি তোমার চরণ নিজের হাতে রেখে যতটা না রাগিয়ে দিব, লাল আলতায় তোমার চরণে, অতবার তোমার ওই নেশালো চরণে এঁকে দিব গভীর চুম্বন। তুমি লাজে রাঙা হয়ে ছুটে পালাবে ছাদের দিকে, আর আমি ছুটবো তোমার পিছু পিছু। তখন হাওয়ায় তোমার ওই দীঘল আঁচল উড়বে, তোমার নুপুরের রঞ্জন শব্দের প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে। তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিকে গায়ে মাখবে, আর আমি তোমার রূপে বারবার মুগ্ধ হব। বৃষ্টির তোপে তোমার ওষ্ঠ যুগল যখন শীতল হয়ে আসবে, তখন আমি নিশ্চুপে তোমার ওই গোলাপ রঙা ওষ্ঠদয় উষ্ণতা ছুঁয়ে দিব। তুমি লজ্জায় নিজেকে মুড়িয়ে নিবে। আমি মুগ্ধ চোখে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমার গোপন প্রেমিক। আনায়া চিঠিটা বুকের মাঝে জড়িয়ে নিল। মনে পড়ে গেল পুরনো কথা। কিশোরী বয়সে চিঠিটা পড়ে সে কি লজ্জা পেয়েছিল সে। তার গালগুলো লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল। মনে মনে চিঠির পুরুষটিকে অসভ্য পুরুষ নামে আখ্যা দিয়েছিল। ওকে ব্লাশিং করতে দেখে অর্ষা ওকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেছিল, কিরে, তুই এরকম ব্লাশিং করছিস কেন? তোর গালগুলো তো পাকা টমেটোর মতো হয়ে যাচ্ছে। লাজুক আনায়া তখন কিছু বলতে পারেনি। অর্ষাকে কি বলবে ও তো তখন চিঠির পুরুষের ভাবনায় বিভোর ছিল। সেই লাজুক আনায়া এখন আর নেই। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছে। ওর মনে প্রশ্ন জাগলো, সব চিঠি তো ও গোপন ডায়েরি রেখেছিল, তাহলে এটা এখানে এলো কিভাবে? হয়তো মনের ভুলে রয়ে গেছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। কাগজটা গোপন ডায়েরি রেখে চলে গেল ফ্রেশ হতে। নীলিমা আর মিহির জোড়াজুড়িতে আয়নাকে শপিংয়ে আসতে হলো। ওর কোনো ইচ্ছের ছিল না আসার। দুজনে ওকে ধরে বেঁধে নিয়ে এসেছে। তোমাদের শপিং করা দরকার, তোমরা আসতে, আমাকে ধরে বেঁধে কেন নিয়ে এলে বলো তো? নীলিমা বলল, বাড়িতে মেয়ে বলতে তুমি, আমি আর মিহি। আমরা রোদে শপিং করব আর তুমি বাড়িতে বসে থাকবে, তা তো হবে না রণদিনী। আর তুমি কেমন মেয়ে? সব মেয়ে যেখানে শপিং করার জন্য বায়না ধরে সেখানে তোমাকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। মিহি ভেঙচি কেটে বলল, ও তো মেয়ের কাতারে পড়েই না ভাবি, না হলে যেখানে সব মেয়েরা অর্ণব শিকদারের পিছনে পাগল, সেখানে ও তাকে পাত্তাই দেয় না। আনায়া মিহির পিঠে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমি তোর বড়, ভুলে যাস না, বড় বোনের সম্পর্কে এসব বলতে মুখে আটকায় না। মিহি পিঠ ডলতে ডলতে বলল, তুমি আমার পিঠটা জ্বালিয়ে দিলে। তোমার মনে কি একটুও মায়া দয়া নেই? সবার জন্য না হলেও আমার জন্য আর অর্ণব ভাইয়ার জন্য হলেও একটু তো মায়া দয়া করা শেখো। আমার মনে অনেক দয়া মায়া আছে, কিন্তু সেটা তোর আর তোর অর্ণব ভাইয়ার জন্য এক ফোঁটাও নেই। এভাবে ঝগড়া করতে করতে ওরা পৌঁছে গেল শপিং মলে। ড্রেসের দোকানে যেয়ে যে যার মতো ড্রেস দেখছে। আনের কিছু কেনার ইচ্ছে না থাকা সত্ত্বেও নীলিমা জোর করার কিছু জামা দেখছে, কিন্তু কোনোটাই ওর পছন্দ হচ্ছে না। হঠাৎ কানে ভেসে এলো একটা মিষ্টি ডাক, মায়াবতী। ডাকটা কানে আসতেই আনায়ার মনে ধক করে উঠল। আশেপাশে তাকালো, কিন্তু সন্দেহজনক কাউকে পেল না। আনায়া ভাবলো ও হয়তো বেশিই ভাবছে। এটা ওর ভাবনার ফল, না হলে সেই মানুষটা এখানে কোথা থেকে আসবে? যদিও এই শহরেই তো তার বসবাস। আনায়া নিজের মন থেকে সকল ভাবনা সরিয়ে জামা সিলেক্ট করায় মগ্ন হলো। কিছু মুহূর্তের ব্যবধানে কানে আবারও ভেসে এলো একই সম্বোধন। আনায়া এবার নিজেকে ঠিক রাখতে পারল না। সারা দোকানে নজর বোলালো, কাউকেই পেল না। খুঁজতে খুঁজতে ও দোকান থেকে বের হলো। সাথে সাথেই ধাক্কা খেলো এক শক্তপোক্ত মানুষের সাথে। আনায়া ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নেবে, তার পূর্বেই একজোড়া বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে গেল। আনায়াও নিজেকে বাঁচাতে সামনের মানুষটার হুডি বুকের কাজটা খামছে ধরল। আনায়া চোখ মিলে চেয়ে দেখল মুখে মাস্ক লাগানো এক যুবক তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আনায়া নিজের অবস্থান লক্ষ্য করে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। যুবকটা তাকে এতটা কঠোর বন্ধনে বেঁধেছে, সে চাইলেও তা ছিন্ন করতে পারছে না। ব্যর্থ হয়ে আনায়ার কঠোর স্বরে বলল, ছাড়ুন, আর কতক্ষণ এভাবে ধরে রাখবেন? আনায়ার কথায় যুবকটির ধ্যান ফিরল। সে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। আনায়ার দিকে ভালো করে লক্ষ্য করে বলল, শুধু যে আমি তোমায় ধরে রেখেছি এমনটা কিন্তু নয়, আঁকড়ে ধরার প্রয়াস তোমার মাঝেও আছে।
আনেয়া যুবকটির কথা বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল তার পানে। যুবকটির চোখের ইশারায় আনেয়ার হাতের দিকে ইশারা করল। এখনও আনেয়া যুবকটির হুডি আঁকড়ে ধরে রয়েছে। আনায়া সাথে সাথে হাত সরিয়ে ফেলল, কিন্তু তবুও যুবকটির মাঝে তাকে ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আনেয়া আশেপাশে তাকিয়ে দেখল অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। ওর নিজেরও অস্বস্তি হচ্ছে। এবার তো ছাড়ুন, আশেপাশে মানুষ তাকিয়ে আছে, অস্বস্তি হচ্ছে আমার। যুবকটি আনায়ার দিকে কিছুটা ঝুঁকে বলল। তোমার অস্বস্তি হলেও আমার কিন্তু ভালোই লাগছে। বলেই চোখ টিপ দিল। আনায়ার আর সহ্য হলো না, ইচ্ছে করছে ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিতে। ও করলো তাই, ধাক্কা দিয়ে যুবকটিকে সরিয়ে দিল। আশপাশ থেকে তাকিয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে ধমকে সুরে বলল, সিনেমা চলছে এখানে, এভাবে তাকিয়ে আছেন কেন? এতক্ষণে নীলিমা আর মিহিও দোকানের বাহিরে এসে দাঁড়িয়েছে। ওরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নীলিমার উদ্দেশ্যে বলল, ভাবি তোমাদের কেনাকাটা হলে চলো, আমার ভালো লাগছে না। নীলিমা কিছু বলবে তার আগে মিহি বলল, আমাদের তো এখনো কিছুই কেনা হয়নি আপু, এখনই চলে যাবে? আনায়া বোন আমার এরকম করে না। আজকে বেরিয়েছি, আবার কবে না কবে বের হব তার ঠিক নেই। আরও কিছুক্ষণ থাকো প্লিজ। ঠিক আছে, যাও, তোমাদের কি কি কেনা বাকি তা দেখো। আনায়া দোকানের ভেতরে ঢুকতে নেবে এমন সময় আমার যুবকটি ওর হাত ধরল। আনায়া তাকিয়ে আবার যুবকটিকে দেখে মাথা গরম হয়ে গেল। বড় অসভ্য ছেলেটা, একটু আগে বা পড়ে যেতে নিয়েছিল বলে ধরেছিল, এখন আবার হাত ধরছে কেন? আনায়া ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে দিয়ে বলল, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আবার হাত ধরেছেন কেন? একটা অপরিচিত মেয়ের হাত ধরতে লজ্জা লাগে না আপনার? তোমার হাত ধরতে আবার লজ্জা কিসের? তুমি তো আমার ভবিষ্যৎ বউ। যুবকটি নিজের মুখ থেকে মাস্ক সরালো। মুহূর্তের ব্যবধানে আবার মাস্ক পরে নিল। যুবকটি আর কেউ নয়, বরং অর্ণব। আনায়া অবাক, এই লোকটা ওর পিছু পিছু এখানেও চলে এসেছে। কিন্তু তার তো এখানে আসার কথা না। ও যেখানে যাচ্ছে মানুষটা ওর পিছু পিছু চলে আসে। এটা কি ডেস্টিনি নাকি পরিকল্পিত? আপনি এখানেও চলে এসেছেন? এখন কি শপিং মলেও রাজনীতি হয় নাকি? আমি তো এখানে তোমার জন্য এসেছি। আনায়া অবাক হলো, লোকটা ওর জন্য এসেছে মানে? ও কি তাকে আসতে বলেছে নাকি? আমার জন্য এসেছেন মানে? আমি কি আপনাকে আসতে বলেছি? হুম, তুমি আসতে বলনি, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে এসেছি। দায়িত্ববোধ? এই যে তোমার মতো সুন্দরী একটা মেয়েকে যদি হাঁটতে হাঁটতে কোথাও হারিয়ে যায়, তখন আমার কি হবে ভেবে দেখছো? সেটা তুমি ভাববা কেন? সকল ভাবনা তো আমার, আর আমার সেই দায়িত্ববোধ থেকে আমি তোমাকে পাহারা দিতে এসেছি। আনেয়া হতাশ, পুরাই হতাশ। এই লোকের দায়িত্ববোধের নমুনা দেখে ওর বিরক্ত লাগছে। এ নাকি আবার সংসদ সদস্য। আদৌ কি কথাটা গ্রহণযোগ্য কে জানে? নীলিমা আর মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুষ্টু মিষ্টি কথোপকথন শুনছিল আর হাসছিল। মিহি আফসোসের সুরে বলল, আজকেও আমাদের পাহারা দিতে আসে না বলে আমরা কারোর সাথে ধাক্কা খেয়ে গা ঘিয়ে পড়তেই পারি না। আফসোস, বড়ই আফসোসের বিষয়। নীলিমা আর অর্ণব মিহির কথায় হেসে দিল। আনায়া ওর পিঠে একটা চাপড় দিয়ে বলল, বেশি আফসোস হলে বল কাকাইকে বলে তোকে বিদায় করি। তোর মতো শয়তান মেয়ে আমাদের বাড়িতে আর রাখা যাবে না। বলেই হলো নাকি? উল্টো তোমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে আমি একা খান বাড়িতে রাজত্ব করব। বকবক বাদ দিয়ে যা কেনার তাড়াতাড়ি কেন, আর নইলে তোদের ফেলেই আমি চলে যাব। নীলিমা আর মিহি ওদের কেনাকাটা করতে চলে গেল। ওরা চলে যেতেই অর্ণব আনায়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। আজব, আপনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি এরকম চোর টাইপ সাজ কেন দিয়েছেন? অর্ণব নিজের দিকে তাকালো। ওর পরনে কালো প্যান্ট, কালো হুডি, হাতে কালো রঙের ঘড়ি, পায়ে কালো শু। আনায়ার ওকে দেখে চোর মনে হচ্ছে। প্রথমত, আমি তোমায় বেচে দিতে নিয়ে যাচ্ছি না, গেলেই দেখতে পারবে। অ্যান্ড সেকেন্ডলি, তুমি হয়তো আশিয়ান শিকদার অর্ণবের সম্পর্কে জানো না। এখানে যদি এভাবে না এসে সাধারণভাবে আসতাম, তাহলে এখানে ভিড় লেগে যেত। আশেপাশের সব মেয়েরা আমাকে ঘিরে ধরতো। তখন নিশ্চয়ই তোমার ভাল লাগবে না। তোমার কথা ভেবে আমি এভাবে এসেছি, আর তুমি আমাকে চোর বলছো। আনায়া ভেঙে বলল, ভিড় জমে যাবে না ছাই, ভাবনিয়া বন্ধ করুন। আর আমার জানা মতে
চোররাই চুরি করার আগে নিজেকে পরিপূর্ণ আবৃত করে আসে, যেন কেউ তাকে চিনতে না পারে। তাই কথা বলতে বলতে ওরা অর্ণব আনায়াকে নিয়ে একটু চুরির দোকানে এলো। দোকানদারকে বলল অনেক ধরনের রেশমি চুড়ি বের করতে। দোকানদার অনেকগুলো চুড়ি অর্ণবের সামনে রাখলো। অর্ণব আনায়ার হাত নিজের হাতে নিয়ে নিজে চুড়ি পরিয়ে দেখছে কোনটা ওর হাতে সুন্দর লাগে। আনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণবের পাগলামো দেখছে। অর্ণব অনেকগুলো চুড়ি দোকানদারকে বলল প্যাক করে দিতে। দোকানদার প্যাকিং করে একটা বড় বক্স ওদের সামনে রাখলো। আনায়া লোকটার কাণ্ডে হতবাক। এতগুলো চুড়ি দিয়ে ও কি করবে? লোকটার মাথার কি তার ছিঁড়ে গেছে? আপনি কি পাগল? এতগুলো চুড়ি কিনলেন, এত চুড়ি দিয়ে আমি কি চুড়ির দোকান দেব? অবশ্যই আমি পাগল, তবে সেটা শুধু এবং শুধুই তোমার জন্য। এই চুড়িগুলো তুমি এখন পাবে না, আমাদের বিয়ের পরে পাবে। তুমি নিত্য নতুন চুড়ি পরে আমার সামনে ঘুরবে, আর আমি মুগ্ধ নয়নে তোমাকে দেখব। তোমার চুরির রিনঝিন শব্দে আমি মাতোয়ারা হব। আপনি জেগে জেগে স্বপ্ন দেখতে থাকেন। অর্ণব আনায়ার চোখে চেয়ে বলল। স্বপ্ন পূরণ হতে কতক্ষণ? আনায়া বাড়িতে শুয়ে বসে দিন পার করছে, তাই ভাবল সে তাদের বিজনেসে জয়েন করবে। আনায়া কানাডায় থাকা অবস্থায় ফ্রি সময়ে বিজনেসে বাবা ভাইদের সাহায্য করত। ও সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে যেন বিষাদ ওকে ছুঁতে না পারে। কিন্তু চাইলে কি আমরা বিষাদের থেকে মুক্তি পেতে পারি? আনায়ার অবস্থাও তাই। এতগুলো বছরেও নিজেকে অনেকটা সামনে নিয়েছে। আনায়া অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওর বাবা ভাইয়েরা চলে গেছে অনেক আগেই। অফিসে আজকে একটা মিটিং থাকায় আনায়া দেরি করে যাচ্ছে। তৈরি হয়ে আনায়া অফিসের জন্য বেরিয়ে পড়ল। আনায়া নিজের ক্যাবিনে বসে আছে। আর কিছুক্ষণ পরেই মিটিং শুরু হবে। আয়নার সামনে যে শেষবারের মতো নিজেকে দেখে নিল। নতুন একটা কোম্পানির সাথে আজ তাদের মিটিং। আনায়া ভেতরে ভেতরে কিছুটা ভয় পাচ্ছে। ভয়কে পাত্তা না দিয়ে মিটিং রুমের দিকে অগ্রসর হলো। মিটিং রুমে ঢুকে আনায়ার সব দিকে লক্ষ্য দিল। আকস্মাৎ ওর চোখ আটকে গেল একটা মানুষের মুখশ্রীতে। সেই মানুষটা এত বছর পর। আনায়ার মনে একরাশ ঘৃণা চলে এলো। আনায়া ভাবলো চলে যাবে, কিন্তু আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সে চাইলেও যেতে পারবে না। আনায়া নিজেকে সামলে ওর জন্য বরাদ্দ জায়গায় বসে পড়ল। অপরদিকে নিশান নামক মানুষটার মুখে বাঁকা হাসে। সে আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়ার লোকটার তাকানোতে শরীর চলে যাচ্ছে। ইচ্ছে করছে নিশানের চোখে মরিচের গুঁড়ো ডলে দিতে, কিন্তু চাইলেই সব সম্ভব না। তাই আনায়া তাদের দাঁত চেপে বসে আছে। নিজের প্রেজেন্টেশন সময়টুকু বাদে বাকিটা সময় আনায়া চুপচাপ ছিল। অবশেষে নিশানদের কোম্পানিদের সাথে আনায়াদের ডিল ফাইনাল হলো। আনায়া মনে মনে কিছু ভাবল। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। সামনে কি কিছু হতে চলেছে? অহনা ক্লাস শেষে বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে বেরিয়েছে। সব বান্ধবীরা মিলে কথা বলছে আর হাঁটছে। অহনা কথা বলতে বলতে কখন রাস্তায় চলে এসেছে তার খেয়াল নেই। হঠাৎ ওর সামনে একটা গাড়ি জোরে ব্রেক করলো। অহনা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আবির কিছু কাজে গাড়ি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ কাউকে রাস্তার মাঝে দেখে সাথে সাথে ব্রেক কষে। ওর মাথায় আগুন ধরে গেল। কোনো মানুষ কিভাবে এই মাঝ রাস্তায় আসতে পারে? কমন সেন্স কি ঘোড়া চড়াতে গিয়েছে? আবির রেগে গাড়ি থেকে বেরোলো। এতক্ষণে অহনার ফ্রেন্ডরা আসে ওকে সামনে নিয়েছে। সমস্যা কি? চোখে দেখতে পান না? হাঁটার সময় কমন সেন্স কোথায় থাকে? অহনা আবিরের দিকে ফিরল। আবির মেয়েটার দিকে তাকিয়ে রাগী স্বরে কিছু বলবে, তার আগেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। মেয়েটার মুখে ভীতি লেগে আছে। এতেও যেন মেয়েটারই মুখে এক মায়া লেগে আছে। আবিরের অহনাকে চিনতে একটুও ভুল হলো না। অর্ণবের ছোট বোন অহনা, কিন্তু ওর তো বাড়ির গাড়িতে আসা যাওয়ার কথা। ও এখানে কি করছে? অহনা, তুমি তুমি এখানে কি করছো? রাস্তায় হাঁটার সময় দেখে হাঁটবে তো। অহনা সামনে তাকিয়ে দেখল আবির দাঁড়িয়ে। এতক্ষণ মনের ভেতর থাকা ভয়টা যেন নিমিষেই উধাও হয়ে গেল। আসলে ভাইয়া, আমি আজকে একটু ফ্রেন্ডসদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। দুঃখিত, আমি খেয়াল করিনি কখন হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে এসেছি। আবির ধমকে বলল। তা খেয়াল করবে কেন? চোখ তো আকাশে নিয়ে হাঁটো। অহনা মাথা নিচু করে বলল। দুঃখিত ভাইয়া। অর্ণব, জানো তুমি গাড়ি ছাড়া রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছ? অহনা আমতা আমতা করে বলল। আসলে ভাইয়া জানে না, আমি আম্মুকে বলে এসেছি। গাড়িতে ওঠো, বাড়ি পৌঁছে দিয়ে আসি।
আমি ঘোরাঘুরি শেষে বাসায় চলে যাব। আপনি যেই কাজে যাচ্ছিলেন সেখানে যান। তুমি গিয়ে গাড়িতে বসবে নাকি আমাকে অর্ণবকে ফোন দিব? অহনা অসহায় চোখে আবিরের দিকে তাকিয়ে বলল। প্লিজ আবির ভাই, ভাইয়াকে ফোন দিবেন না। আবির দু হাত বুকে গুজে বলল। ঠিক আছে, আমি অর্ণবকে ফোন দিব না, তুমি ভদ্র মেয়ের মতো গাড়িতে যেয়ে বসো তাহলে হবে। অহনার আবিরের উপর রাগ হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। মনে মনে আবিরকে বলছে, তুই ভাইয়ার বন্ধু, ভাইয়ের সাথে ঘুরবি ফিরবি, আড্ডা দিবি, মাঝে মাঝে বাসায় এসে দাওয়াত খেয়ে যাবি। তুই কেন ভাইয়ার বোনকে শাসন করবি? তোকে কি আমার ভাইয়া আমার পাহারাদার হিসেবে রেখেছে নাকি? অহনা মনে মনে এগুলো বললেও আবিরের সামনে বলার সাহস নেই। মানুষটা দেখতে খুবই ভদ্র, আর রেগে গেলে অভদ্রের শেষ। যদিও কখনো অহনার সাথে সাথে রাগ দেখায়নি, কিন্তু ও একবার আবিরকে মারামারি করতে দেখেছিল, কিন্তু নৃশংসভাবে একটা ছেলেকে মেরে ফেলেছিল। এরপর থেকেও আবিরকে প্রচুর ভয় পায়। ভাবনার রানী, ভাবনা শেষ হলে কৃপা করে গাড়িতে গিয়ে বসুন। অহনা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। ভাগ্য ভালো একজন মানুষ অপরজন মানুষের মনের কথা বুঝতে পারে না, না হলে অহনা মনে মনে এতক্ষণ আবিরকে যা বলেছে সেটা শুনলে আবির ওকে উত্তম মাধ্যম দিত। অহনা ভদ্র মেয়ের মতো গাড়িতে যেয়ে বসে পড়ল। বাকি রাস্তা কেউ কোনো কথা বলল না। আবির অর্ণবদের বাড়ির সামনে গাড়ি থামালো। এরপর বাড়ির গাড়ি ছাড়া কোথাও যাবেন না। ঘুরতে যেতে ইচ্ছে হলে অর্ণবকে বলবে, ও নিয়ে যাবে। ও যদি ব্যস্ত থাকে তাহলে আমাকে বলবে, আমি নিয়ে যাব, তাও কোথাও একা যাবে না। অর্ণব ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে সায় জানিয়ে বাড়ির ভেতরে চলে গেল। আবির নিজের কাজে চলে গেল। আবির চলে যেতেই অহনা মনে মনে বলল, আসছে, তার কথা আমাকে শুনে চলতে হবে। একা কোথাও যাবে না। আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আমি তো বান্ধবীর সাথে ঘুরতেই যাব। দেখি আপনি কি করতে পারেন। অর্ণব পার্টি অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে অবস্থান করছে। আকস্মাৎ পাশে থাকা ফোনটা ঝংকার তুলে বেজে উঠল। অর্ণব ফোনের দিকে একবার তাকালো, অতঃপর রাগে চোখে তাপসের দিকে তাকালো। তাপস কানে ধরে সরি বোঝালো। অর্ণবের মিটিংয়ের সময় বিরক্ত করা পছন্দ নয়, তাই মিটিংয়ের সময় ফোন সাইলেন্ট রাখে। মিটিংয়ের সময় ফোন তাপসের কাছেই থাকে। ও আজকে মিটিংয়ে ঢোকার পূর্বে ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল। কলকারীর নাম না দেখেই কলটা কেটে দিল। মুহূর্তের ব্যবধানে ফোনটা আবার বেজে উঠল। অর্ণবের মেজাজ খারাপ হয়ে গেল। ফোন করা ব্যক্তিকে ঝাড়ি দেওয়ার উদ্দেশ্যে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে ওঠার নামটা দেখে ভ্রু কুঁচকে গেল। এখন এই সময় এই মানুষটার ফোন রিসিভ করে কানে ধরল। অপর পাশের ব্যক্তিটির কথা শুনে রাগে অর্ণবের হাতের রগ ফুলে উঠল, সাথে মুখে বাঁকা হাসি। ওর দিকে নজর রাখ, আমি কিছুক্ষণের মাঝে আসছি। অপর পাশের ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি। বিড়বিড় করে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তপ্ত রোদে উত্তপ্ত ধরনী, গরমে নাজেহাল অবস্থা। আনায়া নিজের কেবিনে কপালে হাত রেখে বসে আছে। রাগে ওর শরীর জ্বলে যাচ্ছে। চোখের সামনে অতীত ভেসে উঠছে। নিশাত নামক মানুষটার উপর একরাশ ঘৃণা রয়েছে তার। সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলেও এখন তার মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছে। ইচ্ছে করছে নিশাত নামক মানুষটাকে ধ্বংস করে ফেলতে। এতগুলো বছর ভালোই তো ছিল, তাহলে কেন আবার এই নিকৃষ্ট মানুষটা সামনে চলে এলো? আনায়া তো কখনো চায়নি এই মানুষটার সাথে পুনরায় দেখা হোক। অতীতের খারাপ স্মৃতি অতীতেই রয়ে যাক, কিন্তু এবারের আনায়া পূর্বের আনায়া নয়। একে জ্বালাতে এলে নিজেকেই সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হবে। আনায়া কিছুক্ষণ সময় নিয়ে ভাবল, অতঃপর ওর ঠোঁটের কোণে দেখা গেল ক্রূর হাসি। আনায়া কপালে হাত রেখে বসে আছে। এমন সময় ঝড়ের গতিতে কেবিনে কেউ ঢুকলো। আনায়া চোখ তুলে তাকিয়ে দেখল মানুষটা আর কেউ নয়, স্বয়ং অর্ণব সাহেব। অর্ণব একটা চেয়ার টেনে আনায়ার বরাবর বসল। আনায়াকে কপালে হাত রেখে বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে? খারাপ লাগছে নাকি জ্বর এসেছে? বলতে বলতে আনায়ার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করল। আনায়া নিশ্চল চোখে চেয়ে আছে মানুষটার দিকে। তার সামান্য কপালে হাত রাখায় মানুষটার এত উদ্বিগ্নতা ওকে মানুষটার প্রতি মুগ্ধ করছে। অর্ণব আনায়ার কপালে হাত রেখে দেখল ওর শরীরের তাপমাত্রা সঠিক আছে। কপালের তাপমাত্রা তো ঠিক আছে, তাহলে কি তোমার মাথা ব্যথা করছে? আগে বলবে তো,
আমার চিন্তায় চিন্তায় তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাহলে আমি আরো আগেই তোমার কাছে চলে আসতাম। কথাটা বলেই অর্ণব আনায়ার মাথায় টিপে দেওয়া শুরু করলো। আনায়া মানুষটার কাছে প্রতিবারই মুগ্ধ হয়। আনায়া অর্ণবকে থামিয়ে দিয়ে বসতে বলল। আমার মাথা ব্যথা করছে না, খারাপও লাগছে না, আমি ফিট অ্যান্ড ফাইন আছি। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আনায়া উঠে জানালার থাই গ্লাসের সাথে গিয়ে দাঁড়ালো। গ্লাসের বাহিরের ব্যস্ত শহর দেখায় ব্যস্ত আনায়া, আর তার পানে এক ধ্যানে তাকিয়ে রয়েছে অর্ণব নামক প্রেমিক পুরুষ। অর্ণবের মাথায় কিছু একটা আসতেই উঠে দাঁড়ালো। আনায়ার কাছে গিয়ে ওর হাত ধরে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। আনায়া কিছুই বলতো না। এই লোক হঠাৎ ওকে নিয়ে কোথায় যাচ্ছে? আবির আনায়ার কেবিনের দিকেই আসছিল। হঠাৎ এই সময়ে অর্ণবকে আনায়ার কেবিনে থেকে বের হতে দেখে অবাক হলো। তুই এই সময় এখানে? অর্ণব ভ্রু কুঁচকে বলল। কেন, আসতে মানা আছে নাকি? মানা নেই, কিন্তু হঠাৎ দেখে অবাক হলাম। তোর অবাক হওয়ার শেষ হলে সামনে থেকে সর। আবির এতক্ষণে খেয়াল করলো আনায়ার হাত অর্ণবের হাতের মুঠোয়। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? অর্ণব এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো। সেটা তোকে বলতে হবে? অবশ্যই, বড় ভাই হিসেবে বোন কোথায় আছে সেটা জানা জরুরি। তোর বোনকে নিয়ে ডেটে যাচ্ছি। আবির দাঁত কেলিয়ে হেসে বলল। এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। আনায়ার মাথায় হাত। ওর ভাই কোথায় ওকে লোকটার থেকে বাঁচাবে, তা না করে উল্টো অর্ণবকে উস্কে দিচ্ছে। তুই খাম্বার মতো সামনে দাঁড়িয়ে থাকলে যাবো কি করে? সামনে থেকে সর। অর্ণব আনায়াকে নিয়ে কিছু দূরে যেতেই আবির পেছন থেকে চেঁচিয়ে বলল। আমাকেও নিয়ে যা। অর্ণব হাঁটা থামিয়ে ওর দিকে তাকাতেই আবির ক্যাবলা কান্তের মতো হেসে দিয়ে বলল। থাক, আজকে তোরা যা, পরে কোনো একদিন আমিও যাব। পার্কিংয়ে আসতেই আনায়ার চোখে পড়ল নিশানকে। নিশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আনায়াকে দেখে এগিয়ে আসতে নিলেই পাশে অর্ণবকে দেখে থেমে গেল। অর্ণবের হাতের মাঝে আনায়ার হাত লক্ষ্য হতেই ওর চোখ জ্বলিয়ে উঠল। হিংসায় নাকি জেলাসি। আনায়া নিশানকে দেখানোর জন্য অর্ণবের আরও কাছে যেয়ে অপর হাতে অর্ণবের হাত জড়িয়ে ধরল। আনায়ার কাজে অর্ণব মুচকি হাসল। নিশানের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিচ্ছে। অর্ণব গাড়ির দরজা খুলে দিল। আনায়া মিষ্টি হেসে গাড়িতে বসতেই অর্ণব ঘুরে নিজের বসার জন্য দরজা খুলবে, এমন সময় ওর চোখ পড়ল নিশানের ওপর। দুজন দুজনের দিকে চেয়ে আছে। দুজনেই চোখে একে অপরের প্রতি প্রতিহিংসার আগুন। অর্ণব নিশানের দিকে চেয়ে বাঁকা হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। অর্ণবের হাসিতে নিশানের গা জ্বলতে থাকা আগুনে যেন ঘি পড়ল। অর্ণব আনায়ার হঠাৎ ওর এতটা কাছে আসার মানে বুঝতে পেরে শব্দ করে হেসে দিল। আনায়া হঠাৎ মানুষটাকে এভাবে হাসতে দেখে অবাক হলো। মানুষটা হঠাৎ এভাবে হাসছে কেন? মানুষটা আবার পাগল ঠাগল হয়ে গেল নাকি? কি হলো, এভাবে পাগলের মতো একা একা হাসছেন কেন? পাগল তো আমি তোমার প্রেমে, সেই কবেই হয়েছে সুন্দরী। আপনার মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে দেখার পর থেকে। সূর্যের ঝলমলে আলোয় উজ্জ্বল ধরনী। শুক্রবার সবার ছুটির দিন। আনায়া সোফায় শুয়ে টিভিতে মুভি দেখছিল। আবির এসে ওর পাশে বসলো। ওর হাত থেকে টিভির রিমোট নিয়ে নিল। আনায়ার মেজাজ খারাপ হলো। কি হলো, রিমোট নিলে কেন? দেখছিস না মুভি দেখছি। আবির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল। মুভি দেখে কি করবি? নিউজ দেখ, দেশের খবর রাখ। নিউজ দেখে কি হবে? তোর বন্ধু যে দেশের এমপি, সে দেশ এমনিতেও রসাতলেই যাবে, আর অমনিতেও রসাতলেই যাবে। তোর ভবিষ্যৎ বারের সম্পর্কে সব বলতে তোর বিবেকে বাঁধলো না? আনায়া দাঁত কেলিয়ে বলল। সত্যি কথা বলতে আবার একটুও বিবেকে বাঁধে না। আর সেটা যদি হয় তোর এমপি বন্ধুর বিষয়ে, তাহলে তো আরো আগে বিবেকে বাঁধে না। আবির চ্যানেল চেঞ্জ করে নিউজ চ্যানেল দিল। নিউজে দেখাচ্ছে কিছু এমপি মন্ত্রী সভায় বক্তৃতা দিচ্ছে। তাদের মাঝে আনায়ার চোখ গিয়ে আটকালো সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন সুঠামদেহী অর্ণবের ওপর। অর্ণবের পরনে সাদা পাঞ্জাবি পাজামা, পাঞ্জাবির হাতে কোনোই পর্যন্ত গোটানো। অর্ণবের ফর্সা হাতে কালো ঘড়ির যেন ফুটে উঠেছে। চোখে রোদ চশমা পরিহিত অর্ণবকে পুরো মুভির হিরোদের মতো লাগছে। আনায়ের মাঝে মাঝে মনে হয় অর্ণবের এমপি না হয়ে মুভির হিরো হওয়ার দরকার ছিল। হয়তো ভুলে হিরো হতে যেয়ে এমপি হয়ে গেছে। আনায়া কথাটা ভেবে মনে মনে হাসল।
অর্ণব মাইক হাতে নিল বক্তৃতা দেওয়ার জন্য। আনায়া অধীর আগ্রহে বসে আছে অর্ণবের বক্তৃতা শোনার জন্য। লোকটা ওর সামনে যেমন হাস্যোজ্জ্বল, রাজনীতির ময়দানে কি সে তেমনই। আনায়ার ধারণা ভুল প্রমাণ করে অর্ণব গম্ভীর কণ্ঠে বক্তৃতা দেওয়া শুরু করলো। আনায়া মনোযোগ দিয়ে অর্ণবের কথাগুলো শুনছে। অর্ণবের কথা বলার ধরনে মনে হচ্ছে একজন এমপি কথা বলছে, কিন্তু আনায়ার সামনে তার ব্যক্তিত্ব আলাদা। অর্ণব যখন আনায়ার সামনে থাকে তখন এক অন্য অর্ণবকে লক্ষ্য করা যায়, যার মধ্যে কেয়ারিং, হাস্যোজ্জ্বল দুষ্টসত্তা দেখা যায়। মিহি শব্দে ধপ করে আনায়ার পাশের সোফায় বসল। আনায়ার সেদিকে ধ্যান নেই, ও তো অর্ণবকে দেখায় মগ্ন। মিহি হালকা কাশি দিয়ে বলল, প্রেমে পড়ে গেলি নাকি আপু? হ্যাঁ। এতক্ষণে আনায়ার ধ্যান ভাঙল। মিহির কথা ওর কর্ণগোচর হয়নি। কিছু বললি? মিহি শব্দ করে হেসে দিল। ওর সাথে আবিরও যোগ দিল। আনায়া হঠাৎ দুজনের হাসির কারণ বুঝতে পারল না। মিহি আর আবির হাসছে, আনায়া ব্যাককেলের মতো ওদের হাসি দেখছে, কিন্তু দুজনের হাসি থামার নামই নিচ্ছে না। আনায়ার রাগ হলো, কি এমন হয়েছে যে এত হাসছে দুজন? আজও কি এমন হলো যে দুজন একেবারে হাসতে হাসতে মরেই যাচ্ছ? মিহি হাসি থামানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে আবার হেসে দিল। নীলিমা রান্নাঘর থেকে বেরিয়ে এলো, ওদের দুজনকে হাসতে দেখে বলল, তোরা এভাবে হাসছিস যে? একটু পর তো হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাবি। মিহি হাসি থামিয়ে বলল, আর বলো না ভাবি, আপু মনোযোগ দিয়ে টিভিতে অরিডম ফায়ার বক্তৃতা শুনছিল। আমি আপুকে জিজ্ঞাসা করলাম, প্রেমে পড়ে গেলে নাকি আপু? আপু ভাইয়াকে দেখার এতটাই মগ্ন ছিল যে আমার প্রশ্ন ঠিক মতো না শুনেই হে বলে দিল। এবার মিহিদের সাথে নীলিমাও যোগ দিল। আনার এখন নিজেকে নিজেই থাপড়াতে ইচ্ছে করছে। কেন যে ও ওই অসভ্য লোকটাকে এত মনোযোগ দিয়ে দেখতে গেল? না, ও অর্ণবের দিকে এতটা মুগ্ধ হতো, আর না এরা ওকে নিয়ে মজা করত। নীলিমা হাসতে হাসতে বলত, বেচারি ভুলে সত্যি কথাই বলে ফেলেছে, তাই জন্য তোমার ওকে নিয়ে হাসবে এটা কিন্তু মোটেই ঠিক না। ভাবি, শেষ পর্যন্ত তুমিও শুরু করলে। ঠিক আছে, আর মজা করব না। নীলিমা আনায়ার থুতনিতে ধরে বলল, ননদিনী, ঘটনা কি সত্যি? তবে কি অতি তাড়াতাড়ি আমাদের বাড়িতে সারায় বাঁচতে চলেছে? তোমরা এই আশায় বসে থাকো। আনায়া গটগট পায়ে নিজের ঘরে চলে এলো। সোজা ব্যালকনি চলে গেল। ফুরফুরে বাতাস বইছে। ফুরফুরে বাতাসে আনায়ার মনটাও ফুরফুরে হয়ে গেল। ভাবনায় উকি মারছে অর্ণব নামক সুদর্শন পুরুষ। মানুষটা চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। এই যে একজন সংসদ সদস্য হয়ে আনায়াকে সময় দিতে সে একটুও ভোলে না। হুটহাট উদয় হয়। আনায়া মাঝে মাঝে চমকায়, মাঝে মাঝে খুব করে ইচ্ছে করে মানুষটার প্রেমে পড়তে। এতটা কেয়ারিং একজন পুরুষের প্রেমে পড়তে কে না চাইবে? কিন্তু অতীত স্মরণ হলে আনায়া পিছিয়ে আসে, বিষাদের স্মৃতিগুলো তাড়া করে। তখন ভালোবাসা আর পুরুষ মানুষ দুটোর প্রতি ঘৃণা চলে আসে। আনায়া মনে প্রাণে বিশ্বাস করে সব মানুষ এক না, তবুও কেন যেন কথাটা নিজের জীবনে প্রয়োগ করতে পারে না। ভয় হয় যদি অতীতের পুনরাবৃত্তি হয় তখন। তাই আনায়া সামনে পা বাড়াতে গিয়েও নিজেকে গুটিয়ে নেয়। বিষাদ যে বড্ড ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর বিষাদে নিজেকে আর ভাসাতে চায় না। আনায়ার ভাবনার মাঝে পাশে রাখা ফোনের টুং করে শব্দ হলো। আনায়ার ধ্যান ভাঙল। আনায়া ফোন অন করে চোখের সামনে ধরল। স্ক্রিনে ভেসে উঠল হুমকি স্বরূপ বার্তা, আকাশে বোধহয় বেশি উঠছ পাখি, ডানা কিন্তু খুব শীঘ্রই ছেড়ে দিব। অর্ণব শিকদারের থেকে দূরে থাকো, নাহলে ভবিষ্যতে যা হবে সেটা তোমার বা তার কারো জন্যই ভালো হবে না। বার্তাটা দেখে আনায়ার ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। কে পাঠালো এমন বার্তা? বিষয়টা আনায়াকে ভাবাচ্ছে। চট করে আনায়ার মাথায় নিশান নামটা এলো। নিশান পাঠায়নি তো, কিন্তু ও আনায়ার নাম্বার পাবে কোথা থেকে? আনায়ার নাম্বারটায় কল দিল, ফোন রিসিভ হলো না। বাঁচতে বাঁচতে কেটে গেল। আনায়ার নাম্বারটা ব্লক করে দিল। এরপর ছোটোখাটো হুমকিতে আর যাই হোক সেই রিস আনায়া ভয় পায় না। পূর্বের আনায়া হলে হয়তো ভয় পেত। রাতে খাবার খেয়ে আনায়া ঘরে এসেছে। এর মধ্যে খাটের পাশে রাখা ওর ফোন বেজে উঠল। আনায়া ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে অসভ্য লোক নামটা জল করছে। আনায়ার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। আনায়া ফোন রিসিভ করার আগে কেটে গেল। মুহূর্তের ব্যবধানে আবারও ফোন বেজে উঠল।
আনায়া দেরি না করে রিসিভ করলো। ওপাশ থেকে অর্ণবের সুমধুর স্বরে সালাম শোনা গেল। আনায়া সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, ব্যস্ত মানুষ কি ফ্রি হলেন? কখন হলেন ফ্রি? ব্যস্ততা তো থাকবেই, কিন্তু আনায়া নামক রমণের জন্য আমি সব সময় ফ্রি। সে যখন চাইবে তখন আমাকে পাবে। আনায়া কোনো উত্তর করল না। অর্ণব পুনরায় জিজ্ঞেস করল, মন খারাপ? না। অর্ণব দুষ্টু হেসে জিজ্ঞেস করল, আমায় মিস করছো বুঝি? যদি বলি হ্যাঁ। খুশিতে আমি পাগল হয়ে যাব। আনায়া দুঃখী হওয়ার ভান করে বলল, শুধু এবং শুধুমাত্র এই জন্যই আমি আপনাকে মিস করছি না। যদি এই খুশিতে আপনি পাগল হয়ে যান তখন দেশে কি হবে বলেন? ওপাশ থেকে অর্ণবের হাসির শব্দ শোনা যাচ্ছে। প্রাণখোলা হাসি যাকে বলে। তুমি আমার যে একটু হলেও আমার কথা ভাবো, বিষয়টা জেনে ভালো লাগলো। এই ভালো লাগাকে আর একটু বাড়িয়ে দিতে আমার নামে কবুল করে ফেলো, তাহলেই তো হয়। অসভ্য পুরুষ। ওহে আমার প্রাণ প্রিয়া প্রিয়সিনী, আমি হলাম লেবু, তুমি হলে চিনি। তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় সমুদ্র পর্বত, দুজনে মিলে একত্রে হব ঠান্ডা এক গ্লাস শরবত, যে এই গরমে খুবই জরুরি। অর্ণবের কবিতা শুনে আনায়া খিলখিল করে হাসে। ফোনের ওপাশে থাকা অর্ণব খুব মনোযোগ দিয়ে প্রেয়সীর হাসির শব্দ শুনছে। প্রেয়সীর খিলখিল হাসি ওর মনে তরঙ্গের মতো বারবার প্রতিধ্বনি সৃষ্টি করছে। ওর মনে প্রশান্তি বয়ে যাচ্ছে। বড্ড আফসোস হচ্ছে। আনায়া হাসি থামিয়ে জিজ্ঞেস করল, কেন? এই যে প্রেয়সী খিলখিল করে হাসছে, তার হাসিতে হৃদয় শীতল হয়ে যাচ্ছে, মস্তিষ্কে হাসির ঝংকার সৃষ্টি হচ্ছে। কিন্তু আফসোস, সেটা সামনে থেকে দেখার সুযোগ হলো না। চক্ষুদয় আমার তৃষ্ণার্ত প্রেয়সীর হাসি মুখখানা দেখার জন্য। এমপি সাহেব রাজনীতি ছেড়ে কবি হলেন কবে থেকে? যখন থেকে প্রেয়সী কবিতা হলো তখন থেকে নিজেকে কবি রূপে রূপান্তরিত করেছি। ভালো। মন ভালো হয়েছে? আপনাকে কে বললো আমার মন খারাপ? অনুভূতিরা জানান দিল আজ প্রেয়সী মন খারাপ। সে আমায় বড্ড মিস করছে। আমার আবার প্রেয়সীর মন খারাপ সহ্য হয় না। যেই মুখে খুশির ঝলক মানায়, সেই মুখে উদাসীনতা বড্ড বেমানান। আনায়া উদাস মনে বলল, সেই মুখে এক সময় বিষাদের বিচরণ ছিল। সেটা অতীত। অতীতকে স্মরণ করে বর্তমানকে অবহেলা করতে নেই। হয়তো। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি জানি তুমি সারাদিন আমার কথা ভাবো, কিন্তু তাই বলে রাত জেগে আমার কথা ভাবতে হবে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আপনিও নিজের খেয়াল রাখবেন। অর্ণব দুষ্টু হেসে বলল, আমার খেয়াল রাখার জন্য তুমি পার্মানেন্টলি আমার কাছে চলে এসো, তাহলে আমার আর কষ্ট করে নিজের খেয়াল রাখতে হবে না। রাখছি। আল্লাহ হাফিজ। অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। অপর পাশে অর্ণব বোকা বনে গেল। কি এমন বলল যে মেয়েটা মুখের উপর কল কেটে দিল? ভেবে পেল না। ওর ঘুম পাচ্ছে। সারাদিন খুবই ব্যস্ততায় কেটেছে। খুবই ক্লান্ত লাগছে। বিছানায় গা এলিয়ে দিতেই মুহূর্তে ঘুমের দেশে পাড়ি দিল। আনায়ার ঘুম ভাঙল অনেকটা বেলা করে। পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখল 10টা বেজে গেছে। লাফ দিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। নিচে নেমে দেখল নীলিমা টেবিল গোছাচ্ছে। ভাবি, এত বেলা হয়ে গেল, আমায় ডাকলে না কেন? ভাইয়ার কি অফিসে চলে গেছে? যাওয়ার আগে একবার আমায় ডাকলেও না। আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া ডাকতে দেয়নি। বলো ঘুমাচ্ছে, ঘুমাক। আজকে অফিসে বেশি কাজ নেই, তুমি নাস্তা করে আসতে দিয়ে যাও। আনায়া খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। আকস্মাৎ ভাবনায় উকি দিল অর্ণব নামক মানুষটা। কাল ওভাবে মুখের ওপর কল কেটে দেওয়ার মানুষটা কি রাগ করেছে? করারই কথা। রাগ করলে করুক, তাতে আনায়ার কি আসে যায়? সত্যি কি আনায়ার কিছু আসে যায় না? হয়তো হ্যাঁ, হয়তো না। আনায়া মাথা থেকে অর্ণবের কথা বাদ দিতে চাইল, কিন্তু চাইলে কি তা সম্ভব? আনায়া যত চাচ্ছে অর্ণবের কথা মনে না করতে, তত ওর মনে অর্ণবের ওর প্রতিক্রিয়ার, ওর সাথে কাটানোর সময়, ওর কথা বলা সব কিছু স্মরণ হচ্ছে। অর্ণবকে নিয়ে ভাবতে ভাবতে আনায়া তৈরি হয়ে গেল। আনায়া আজ নিজেই ড্রাইভ করছে। কিশোরী বয়সে ওর শখ হয়েছিল ড্রাইভিং শেখার। শখের বসেই ওর ড্রাইভিং শেখা। সাধারণত বাড়ির কেউ আনায়াকে কখনো ড্রাইভ করতে দেয় না। কোথাও যেতে হলে ড্রাইভার বা ভাইদের মধ্যে কেউ দিয়ে আসে। দু ভাইয়ের চোখের মণি বলে কথা। এই মুহূর্তে বাড়িতে কোনো ড্রাইভার ছিল না।
তাই ও নিজেই গাড়ি নিয়ে বের হয়েছে। ফুরফুরে মনে গান শুনছে আর ড্রাইভ করছে আনেয়া। হঠাৎ দেখলো অপর পাশ থেকে একটা গাড়ি আনেয়ার গাড়ির দিকে আসে। আনেয়া ভাবলো গাড়িটা হয়তো পাশ কাটিয়ে চলে যাবে। ওর ভাবনাকে ভুল প্রমাণ করে গাড়িটা আনেয়ার গাড়ির ঠিক 2 ফুট সামনে থামলো। আনেয়া তাড়াতাড়ি ব্রেক কষল, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এভাবে মানুষ গাড়ি চালায়? নেশা করে গাড়ি চালাচ্ছে নাকি? রাগে এক চোট কথা শোনাবে এমন মনোভাব নিয়ে গাড়ি থেকে বের হলো। অপর পাশের গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একজন। আনায়া কিছু বলার জন্য মানুষটার মুখের দিকে তাকাতেই থমকে গেল। আনায়াকে এভাবে থমকে যেতে দেখে অপর পাশের মানুষটার মুখে বাঁকা হাসি ফুটে উঠল।